তা সাধারণ সেই আপেল কিনছে আর খেয়ে বহু গল্প বানিয়েছে। কেউ ক্রেতা বলে বড় ঝাল ফল, সে বা তিনি উষ্মা ভরে লিকার ঢালেন। কেউ বলে এরকম সাক্ষ্য দেওয়া আমাকে সম্ভব নয়। পড়া তো শেষ হবে না। হয়তো আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের অনেকের শামীম কবিরকে পড়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আরো উস্কে যাবে। সেই আকাঙ্ক্ষায় আমি আজকে এবার সবার সমাপ্তি ঘোষণা এবং সম্পূরক আলোচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের সভা প্রধান কবি গবেষক ও অনুবাদক গৌরাঙ্গ মহান্তকে। দাদা বলে দিলে কিন্তু শেষ, আমার 1 মিনিট বলার আছে। 1 মিনিট। সরস্বতী মোহাম্মদ। বলার তেমন বিশেষ কিছু না। আজকে আমরা শামীম কবিরকে নিয়ে যে আয়োজন করেছি সেটাও কবি হিসেবে, এবং আমাদের এখানে একজন বয়োপ্রবীণ বলবো না কিন্তু কাছাকাছি ওদিকে যাচ্ছেন, কুমার চক্রবর্তী, তার আজ জন্মদিন, শুভ জন্মদিন। এবং তার আরেক শিষ্য আছেন আমাদের অত্যন্ত প্রিয়, সেও কবি তরুণ, রণজিৎ দাস, তারও জন্মদিন। জন্ম মৃত্যু যেখানে একাকার হয়ে গেছে। তো রণজিৎ দাস এখানে নেই, রণজিৎ দাসেরও শুভ জন্মদিন, রণজিৎ দাসকেও শুভ জন্মদিন। আর আমরা না 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 এখানে আরেকজন রণজিৎ দাস, হাওড় অঞ্চলের আর কি। হ্যাঁ, তো আমরা এই জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা কেক কাটবো এই অনুষ্ঠানের পরে। ধন্যবাদ সবাইকে। আমি অনুরোধ করছি গৌরাঙ্গ। মানে আপনাদের আমি কিন্তু ভালো বক্তা না, ভালো কথা বলতে পারি না। আমি আসলে শামীম কবিরের ক্যারেক্টারাইজের ফ্রেন্ড। আমি শামীম কবির তো বগুড়া থাকতো, আমি হুমায়ুন নাসির। আচ্ছা, দুটা জিনিস যখন আপনাদের কথাগুলো শুনছি তখন আমার মনে হলো আমি একটু এখানে এসে একটু ব্যাখ্যা দিই। কারণ আমাদের আপনারা যারা বাইরে আছেন বা ক্যাডেট কলেজেরও যারা অন্য ব্যাচে ছিলেন বা ক্যাডেট কলেজে যারা ছিল তারাও জিনিসটা ঠিক মতো বুঝতে পারবে না। বাট আমাদের ব্যাচেরও যারা আমরা এখন বাইরে চলে এসেছি তারাও পুরো ঘটনাগুলো ভুলে গেছি। আপনারা যেটা নিয়ে বারবার ভাবছেন যেন সামনে কেন বের হলো, আসলে আমাদের যে ব্যাচটা ছিল আমরা টোটাল 52 ছিলাম, 52 জন ছিলাম। তার মধ্যে বোধ হয় 48 জন প্রথমে 2 জন জয়েন করে না, পরে 50 বা 48 জন আমরা ছিলাম ক্লাস 10 পর্যন্ত। তখন এটা সত্যি কথা বলতে কি আমাদের ব্যাচটা আমরা খুব আনরুলি ছিলাম, মানে খুব উশৃঙ্খল ছিলাম। এবং আমাদের মধ্যে অনেক ছেলে পেলে ছিল মানে আমাদের সঙ্গেই, তারা খুব দুষ্ট প্রকৃতির। শুধু দুষ্ট প্রকৃতির নয়, কিছু কিছু ছিল ক্রিমিনাল মাইন্ডেডও। তার মধ্যে কিন্তু আমরা কিন্তু সেরকম ছিলাম না। আমি খুব ভদ্র ছিলাম, শামীম কবির ছিল সুপার ভদ্র, মানে খুবই ভদ্র, মানে ওয়ান অফ দ্য এক্সেপশনাল বয় ক্যারেক্টারাইজে। সে গান গাইতে পারতো, ছবি আঁকতো, কবিতা লিখতো। আমি গান গাইতে পারতাম না, আমি কবিতা, আমিও লেখালেখি করতাম, কবিতা লিখতাম, ছবি আঁকতাম। আমরা দুজন মিলে ম্যাগাজিন বের করতাম নদীটা আরেকটা কথা আছে, ওটা তো ওই যে না, নদীর আগেই কিন্তু আমরা লিখতাম, নদীটা বের হলো পরে। আমরা তো 7, 8, 9 থেকে এরকম থেকে লেখালেখি করতাম। হ্যাঁ, তারপরে তো নদী শুরু হলো বোধহয় ক্লাস 10-এর পর। আমরা যখন 10-এর দিকে শুরু হলো, ওই তাজুল হকই কমনার ছিল। তাজুল হক যখন চলে আসলেন ওনারা বের হলো। তারপরে আমি ভুলে গেছি, তাজুল হক বোধহয় ক্লাস 9, 10-এর দিকে চলে গেল ওনারা কমনার। তখন আমরা নদীতে আবার এই কবিতাগুলো দিতে থাকলাম বা কিছু কিছু। বাট আমি তখন খুব কম দিয়েছি যেহেতু আমি ভিতরে ছিলাম। আর তারপরে তো আমি অন্য লাইনে চলে গেলাম চাকরির কারণে, আর পরে দেখা হয়নি। তো ওইটা একটু ব্যাখ্যা করি। যখন আমাদের একটা ঘটনা না, আমাদের অনেক অনেক ঘটনা, হাজার হাজার ঘটনা, যখন ক্লাস 8, 7, 8, 9, 10 খুবই ডিসিপ্লিনারি অনেক ঝামেলা হচ্ছে কলেজ অথরিটির সঙ্গে। ওই সময় আমাদের ক্লাস 10-এর দিকে একটা ঘটনা হলো,
সেটা ওমর ফারুক হাউস, আমাদের 3টা হাউস ছিল, জাহাঙ্গীর হাউস, ওমর ফারুক হাউস, মিটিং হাউস। ওমর ফারুক হাউসের একটা টেবিলে নিয়ে একটা গন্ডগোল হয়, একটা টিচারকে নিয়ে মানে বিভিন্ন টোন করা হয়, কথাবার্তা বলা হয়, এই জন্যে তখন ওইটা নিয়েই অনেক গন্ডগোল, যেহেতু ওই টিচারের সঙ্গে আমাদের গন্ডগোল ছিল, একটু ইয়ে ছিল। কারণ কি ওই বাচ্চা বয়সের, এই কিশোর বয়সের বা ওই বয়সের তাদের একটা সিলেকশন থাকে, হঠাৎ করে কাউকে পছন্দ করে কাউকে পছন্দ করে না, সবাই মিলেই পছন্দ করে না, কোনো টিচারকে পছন্দ করে না। তো ওইটা নিয়ে বেশ বেশ গন্ডগোল হয়। তখন তাদেরকে ধরে অনেকটা, যেহেতু মিলিটারি ছিল, মিলিটারি আমাদের প্রতিষ্ঠানটা মিলিটারি প্রতিষ্ঠান, তাদেরকে ক্লোজ অ্যারেস্ট করা হয়, বন্দি করা হয়, নিয়ে তারপরে অনেক টর্চার করা হয়, মানে কাইন্ড অফ টর্চার, যে বলো কে করছে। তা আমাদের আবার, আমরা উশৃঙ্খল ছিলাম, কিন্তু আমাদের আবার ইউনিটি খুব ছিল, যে কেউ মারা গেলেও বলবে না কে করছে। একজন ছিল কালপ্রিট, কিন্তু কেউ বলেনি। কিন্তু এর মধ্যে কিন্তু শামীম কবির ছিল না, আরো অনেকে ছিল না, যারা অন্য হাউসে, শামীম কবির ছিল তৃতীয় হাউসে, আরেকটা হাউসে। কিন্তু এই ঘটনা আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক এমন বেড়ে যায়, পরে আমাদের পরীক্ষা তখন ম্যাট্রিক পরীক্ষা, মানে এসএসসি পরীক্ষা, ওর কাছাকাছি সময়, তখন আমাদের পড়তে দিচ্ছে না, আমাদের প্রেপ টাইম থাকে। তা কলেজ অথরিটি এমন খেপে গেল যে তোমাদেরকে পড়তেই দিব না, কিভাবে পাস করি দেখবো আমরা। তো এরকম হচ্ছে, তখন ওর মধ্যেই অনেকে ভাবলো আর থাকবো না ক্যারেক্টারাইজে। তার মধ্যে শামীম কবির ছিল একজন, আরো অনেকে ছিল। তো তখন এরকম অনেক পানিশমেন্ট দিত, তার প্রতিবাদ করতাম, আমরা বলতাম যে স্যার এরকম করতেছেন কেন, আমাদের তো পরীক্ষা দিতে হবে, এই করতে হবে। এইরকম করতে করতে তখন ওই টেবিলে ছিল বোধহয় 8-10 জন, মানে 8-10 জন না, আরো কম, 4-5 জন। তা ওদের থেকে ওদের সঙ্গে আরো অনেক লোকজন, মানে বিভিন্ন ভাবে কলেজ থেকে কর্তৃপক্ষ সিলেক্ট করে যে এদেরকে আউট করে দিব, যারা যারা কথা বলতেছে, প্রতিবাদ করতেছে যে আমাদের অত্যাচার করা হচ্ছে কেন, পড়তে দেওয়া হচ্ছে না কেন, আমরা পরীক্ষা দিব, এটা তো আমাদের খুব দরকারি। সেই সময়ে একবার একটা ফলিন হয়, ফলিন মানে আমাদেরকে দাঁড় করায়, যে জিজ্ঞেস করে ফলিন বলে। ওই সময় জিজ্ঞেস করছিল একজন যে কারা কারা থাকতে চাও না, তখন শামীম কবিরও হাত তুলছিল যে ওদের মধ্যে থেকে এরকম। তারপরে ও আসলে সেই সময় ঠিক ক্যাটেগরিজে থাকতে চাচ্ছিল না, যেহেতু ক্যাটেগরিজে গণিতটা একটু ধরা বাঁধা নিয়ম কানুন ছিল, অনেক কিছু ছিল। মোটামুটি এই কারণেই যখন ক্লাস 10-এর পরে আমরা যখন আবার একটা লম্বা ছুটি দেওয়া হয় 3-3.5 মাসে, ওর পরে আবার ডাকে যে সবাই চলে আসো। তখন মানে অনেকজনকে একটা ঢালাও ভাবে, অর্ধেকের মতো আমাদের স্টুডেন্টদেরকে ডাকা হয় না, প্রথমে 24 জনকে আর ডাকা হয় না, বলে যে তোমাদের আশা লাগবে না। বাকিদেরকে আবার মানে নর্মাল ছিল, আর বাকি 24 জনকে বলে যে আশা লাগবে না। তার মধ্যে শামীম কবির পড়ে যায়, মানে একটা ঢালাও ইয়ের মধ্যেই পড়ে যায়। এই জন্য আমি বলছি, কারণ আপনাদের কথা শুনে আপনারা বারবার বলছেন কোন একটা অপরাধ ছিল, কোন একটা না, শামীম কবিরের কোনো অপরাধই ছিল না। বরং আমরা যারা ক্যাটেগরিজে পরে রয়ে যাই, তার চেয়েও বরং শামীম কবির ভালো ছিল, এবং তার কোনো মানে কোন রকম সে মানে কি বলবো, আমরা তো অনেকটা চিন্তা করতে পারি যে একটা কোনো দুষ্টামি করবো বা অপরাধ করবো। শামীমের ওই বোধটাই ছিল না যে দুষ্টামি করবো বা এত পলিশড, মানে সে ওই সময় রবীন্দ্রসঙ্গীত গাইতো, মানে গান গাচ্ছে, মানে একটা সফিস্টিকেটেড, খুব মানে কি বলবো, মানে কালচারাল মাইন্ডেড সফিস্টিকেটেড, যে মানে লোক যেরকম থাকে সে ছিল সেরকম। তো এইটা হচ্ছে ওর একটা ঢালাও ভাবে। তো এখানে আমার বক্তব্য শুনতে শুনতে দেখলাম যে এরাও ভালোভাবে জানে না যে আসলে ব্যাকগ্রাউন্ডটা কি ছিল। তা আমার মনে হলো ব্যাকগ্রাউন্ডটা দেওয়া দরকার, মানে জানানো দরকার, তাদের ফ্যামিলি পর্যায়ে জানানো দরকার। কারণ আসলে আমি তো ওইভাবে ছিলাম না, ওর সঙ্গে আমার লাস্ট দেখা হয় ঠিক